নমস্কার বন্ধুরা, আমি অলোক চক্রবর্তী আর আপনারা শুনছেন রহস্যধারা, দ্য আল্টিমেট এন্টারটেনমেন্ট অফ ইউটিউব। দেখতে দেখতেই আমরা এগিয়ে চললাম 700 মেম্বারের দিকে এবং এটার জন্য কৃতিত্ব পুরোটাই আপনাদের। তাই রহস্যধারার সম্পূর্ণ পরিবারকে আমি ও আমাদের চ্যানেল কর্তৃপক্ষের তরফ থেকে জানাই অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা। এভাবেই আমাদের উৎসাহ দিয়ে গেলে রহস্যধারা একদিন সকলের মনে জায়গা করে নিতে পারবে। চলুন বন্ধুরা, আর কথা না বাড়িয়ে সরাসরি আজকের গল্পে প্রবেশ করা যাক। গল্পের সময়কাল 80-র দশক। গল্পের স্থান হৃদয়পুর, অপূর্বনগর। অপূর্বনগর তখন গোটা কয়েক পরিবারের বাস। এত বড় একটা এলাকায় মাত্র 25-30টা ঘর। তারা অধিকাংশই আবার চাষবাসের সাথে ওতপ্রোতভাবে যুক্ত। সেখানে শুধুমাত্র একটি পরিবার ছিল যে কিনা চাকরি করত। পরিবারের প্রধান কর্তার নাম সুধীর রঞ্জন হালদার, যিনি বাড়িতে একটি ছোট্ট মুদি দোকান চালান। 50 সুধীরবাবু কিন্তু বেশ সাহসী এবং পরোপকারী মানুষ বলেই পরিচিত। তার একটিমাত্র ছেলে বিকাশ রঞ্জন হালদার, 24 বছর বয়সী এক তরতাজা যুবক, যে একাই ওই গ্রামের মধ্যে চাকরি করতেন। আর তার চাকরি ছিল রাজার চাকরি। বন্ধুরা, অপূর্বনগরের একমাত্র সম্ভ্রান্ত পরিবার বলতে এই হালদার পরিবারই ছিল। তাই গ্রামের মানুষদের যে কোনো দরকার বেদরকারে এই পরিবারের ওপরই সবাই নির্ভরশীল ছিল। কারো মেয়ে বিয়ে আটকে যাক, অথবা বর্ষায় কারো চাল ভেঙে পড়ুক, অথবা প্রচণ্ড গ্রীষ্মে যখন জমির জল শুকিয়ে ফসল নষ্ট হতে বসে, তখন টুলু পাম্পের যোগান দিয়ে সারা বছরের ফসলটাকে বাঁচিয়ে দেওয়া হোক, হালদার পরিবার ছাড়া আর কেউই কিন্তু সেভাবে এগিয়ে আসার মতো থাকতো না। আসুন এবার গ্রাম ও তার আশেপাশের পরিবেশটা সম্পর্কে একটু জেনে নেওয়া যাক। হালদার পরিবারের প্রধান কর্তা সুধীর রঞ্জন হালদারের বাবা স্বর্গীয় অপূর্ব কৃষ্ণ হালদারের নামেই এই গ্রামের নামকরণ অপূর্বনগর। প্রায় 100 একর জায়গা নিয়ে গ্রামটি অবস্থিত, কিন্তু সেখানে প্রায় 20 একর জায়গায় অপূর্ববাবুদের ছিল। সেখান থেকে এখন অবশ্য অনেকটাই কমেছে, কিন্তু ওনাদের পুরো জমিটাই কিন্তু লিজে দেওয়া। এই হালদার পরিবারকে বাদ দিয়ে বাকি গ্রামবাসীরা ওনাদের জমিগুলোই সারা বছর ধরে চাষাবাদ করত। আর গ্রামের মধ্যে ছিল বেশ কয়েকটি ছোট ও বড় আম বাগান। সেই বাগানগুলিও হালদার বাবুরা প্রত্যেক বছর লিজে দিতেন। এছাড়াও ছিল বেশ কয়েকটা বড় সাইজের পুকুর, যেখানে সারা বছরই জল থাকত। বছরের কোনো একটা নির্দিষ্ট সময়ে বহু দূর দূর থেকে মানুষরা এসে টিকিট কেটে হুইল বড়শি দিয়ে মাছ ধরতে আসতো। আর প্রচুর মানুষ ভিড় করে সেই মাছ ধরা দেখতে আসতো, যেন মনে হতো ছোটোখাটো একটা মেলা বসেছে। আর ঠিক সেই সময়তেই গ্রামেতে একটা ছোট্ট পুজো হতো। সব ধর্মের মানুষরাই এই পুজোতে অংশগ্রহণ করত, যদিও এই পুজোটা মূলত আদিবাসী সম্প্রদায়ের মানুষরাই বেশি করত। পুজোর দেবীর নাম ছিল বনবিবি, এবং যেখানে পুজোটা হতো তাকে বলা হতো বনবিবিতলা। বিরাট বড় বহু পুরানো সেই মানধাতার আমলে একই সঙ্গে বট ও অশ্বত্থ গাছের তলায় পাথরের একটা ছোট্ট মন্দির, আর তার ভেতরে থাকতো ছোট্ট ছোট্ট কটা পাথরের মূর্তি, যেটা দেখতে অবিকল বাচ্চাদের খেলনা পুতুলের মতন। গ্রামের অনেকে তাই একে পুতুল পুজোও বলতো। গাছ দুটো এতটাই পুরানো ছিল যে তার ঝুড়িগুলো নেমে মাটিতে মিশে গেছে, আর গাছ দুটোর ডালপালা কাণ্ড এমনভাবে সাপের মতন পেঁচিয়ে পেঁচিয়ে একে অপরের সঙ্গে মিশে গেছে, বোঝাই যাবে না কোনটা বট আর কোনটা অশ্বত্থ গাছ। যতই রোদ্দুর করা হোক না কেন, সব সময় ওই গাছের তলাটা ঠান্ডা আর ছায়া থাকত। তবে সব থেকে আশ্চর্য জিনিস হলো, এই বনবিবির পুজোর সময়তেই প্রচুর ভিড় করে সবাই পুজো দেখতে আসতো ওই গাছের সামনে। ছোটোখাটো একটা গ্রাম্য মেলাও বসতো ওই সময় আদিবাসী মহিলারা খুব সুন্দর করে আটপৌরে শাড়ি পরে মাথায় ও সারা গায়ে গাছের পাতা ও ফুল দিয়ে নিজেদেরকে অপরূপ এক সাজে সজ্জিত করত, এবং সবাই হাতে হাত মিলিয়ে গোল করে দাঁড়িয়ে ধামসা মাদল বাজিয়ে অদ্ভুত সুন্দর এক নৃত্য প্রদর্শন করত। কিন্তু এত কিছু ভালো ভালো দিক রয়েছে এই পুজোটাকে ঘিরে, আবার কিন্তু কিছু খারাপ দিকও রয়েছে। এই রকম শোনা যেত প্রত্যেক বছর এই মন্দিরের পিছনের পুকুরে একজন করে জলে ডুবে মারা যাবে। অনেক যাগযজ্ঞ, পুজো অর্চনা, প্রায়শ্চিত্তর কাজ করা হয়েছে, কিন্তু মৃত্যুর ঘটনাকে আটকানো যায়নি।
সত্যি কথা বলতে গেলে পুজোর সময় এত লোকজনের মেলা, আনন্দ ফুর্তি, কেনাকাটা, কিন্তু সেই পুজোটা শেষ হলো আবার ওই গাছের তলাটা যেন শুনশান এক শ্মশানের নীরবতা চালু হয়ে যেত। সন্ধে বা রাত্রি এ তো অনেক দূরের কথা, দিনের বেলাতেও ওই গাছের তলায় সেরকম একটা কেউ যেত না। শোনা যেত যে বা যারা ওই গাছের তলায় যেত সে আর স্বাভাবিক মানুষের মতো থাকতো না। সন্ধে হলেই তাকে খুঁজে পাওয়া যেত না। পরে অনেক খোঁজাখুঁজির পর হয়তো গাছের তলায় অজ্ঞান অবস্থায় পাওয়া যেত। আর যদি বা তাকে গাছের তলায় পাওয়া না যেত তাহলে পরের দিন সকালে ওই পুকুরের জলে সাদা হয়ে পেটটা ঢোলের মতন ফুলে ভেসে থাকতে দেখা যেত। তারপর প্রশাসনের দ্বারস্থ হয়ে তাকে ওই জল থেকে তুলে আনা হতো। বাড়িতে ছোটোখাটো বাচ্চারা যখন বেশি দুষ্টুমি করত, বাড়ির মায়েরা ভয় দেখিয়ে বলতো, কি রে, আয় খেয়ে নে। খাওয়ার সময় নাটক করে কি একটা হ্যাবিট হয়ে গেল নাকি? দুপুরে ভাত ফেলতে হয়েছে, কিন্তু এখনো যদি ভাত ফেলতে হয় তাহলে কিন্তু বনবিবি তলায় গাছের সাথে তোকে বেঁধে রেখে আসবো, বলে দিলাম। বন্ধুরা, এভাবেই ভালো মন্দ, সুখে দুঃখে, কখনো পূজা, কখনো আনন্দে বিহ্বল, আবার কখনো হঠাৎ করেই পরিবারের প্রিয় মানুষটা রহস্যজনকভাবে গায়েব হয়ে যাওয়া, এভাবেই অপূর্বনগর গ্রামের বাসিন্দাদের দিনগুলো কাটতে থাকে। কিন্তু এবার যে ঘটনাটা ঘটল সেটা ছিল এক অত্যাশ্চর্য ঘটনা, যেটা এক কথায় বর্ণনাতীত। চলুন তাহলে এবার সেই ঘটনাটা শুনে নেওয়া যাক। হঠাৎ করেই সুধীরবাবুর একমাত্র ছেলে বিকাশের বিয়ে ঠিক হয়। আর বিয়ে ঠিক হয় কলকাতায় এক সম্ভ্রান্ত পরিবারের মেয়ের সাথে। বুঝতেই পারছেন, একেই তো কলকাতা, তার উপর আবার শহরের মেয়ে, তার উপর আবার সম্ভ্রান্ত পরিবার। মেয়ে একেবারেই দুধে ভাতে মানুষ, তাকে কখনোই বাইরে বেরোতে হতো না। কোনো কিছুর দরকার পড়লে মুখ ফুটে বলার আগেই চাকর বাকররা দিদিমণি দিদিমণি বলে হাতের সামনে এনে জিনিসটা হাজির করত। শরীর খারাপ হলে সে ডাক্তারের কাছে যেত না, বরং ফ্যামিলি ডাক্তার তার কাছে এসে ওষুধ দিয়ে যেত। স্কুল কলেজে কখনো গাড়ি ছাড়া যেত না। এইরকম একটি অপূর্ব সুন্দরী মেয়ের সাথে বিয়ে ঠিক হয় বিকাশের। সুধীরবাবুর ছেলের বিয়ে বলে কথা, পুরো গোটা গ্রামটাই যেন একটা সাজো সাজো রব পড়ে গেছে। যথারীতি আশীর্বাদের দিন দারুণ একটা ঘটা করে ভুরিভোজের আয়োজন করেন সুধীরবাবু। বরপক্ষ ও কনে পক্ষর থেকে কিছু কিছু বাছাই করা লোকজন ও গ্রামবাসীদের মধ্যে কিছু বয়োজ্যেষ্ঠ মানুষ সেদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। দুপুরের মধ্যাহ্ন ভোজনের পর সবাই হালকা করে যখন একটু ভাত ঘুমের আয়োজনে ব্যস্ত, ঠিক সেই সময়ই বিকাশের হবু বউ ও আরও দুজন তাদের আত্মীয়কে সঙ্গে নিয়ে গ্রামটা একটু ঘুরে দেখার জন্য বের হয়। আর সেই বেরোনোটাই ছিল নতুন বৌমা মানে মৌসুমীর জীবনের সেরা ভুল। ওরা প্রথমেই যায় বাড়ির পাশের আমবাগানে। সেখানে কিছুক্ষণ ঘোরাঘুরির পর তারপর আরেকটু এগিয়েই সেই জোড়া বট অশ্বত্থ অর্থাৎ বনবিবি তলার দিকে এগিয়ে যায়। যদিও পথে যেতে যেতেই একজন বয়স্ক মানুষের সাথে দেখা হয়। তিনি ওদেরকে বললেন, বলি, কে গো মা তুমি? এই ভর দুপুরে আদারে বাদারে ঘুরে বেড়াচ্ছ? বলি, বাড়ি কি এ গায়ে নাকি? তা তোমায় তো কোনোদিন এ গায়ে দেখিনি বাপু। সে যাগে মা, আমার একটা কথা শোনো, এই বন বিবি তলার দিকে যেও না যেন, খবরদার। হঠাৎ করেই মৌসুমী বলে ওঠে, ও দাদু, বনবিবি তলায় কি ভূত আছে নাকি? তাহলে তো অবশ্যই যেতে হবে। এবার বয়স্ক মানুষটি চলে যাওয়ার পরেই মৌসুমীরা বনবিবি তলার দিকে যান এবং খুবই অল্প সময়ের জন্য ওখানটায় থাকেন। ততক্ষণে হালদার বাড়ির লোকজন খুঁজতে বেরিয়ে গেলে তাদের সঙ্গে দেখা হয়ে যায় এবং তড়িঘড়ি করে ওদেরকে ওখান থেকে বের করে আনা হয়। যদিও তখন সেভাবে কেউ কোনো কিছু বুঝতে পারেনি, কিন্তু সত্যি কথা বলতে গেলে যা হওয়ার তা অলরেডি হয়েই গেছিল। আর সেটা হলো মৌসুমী সবার অলক্ষ্যে বনবিবি তলার মন্দিরের থেকে একটা ছোট্ট মূর্তিকে পুতুল ভেবে নিজের আঁচলের মধ্যে লুকিয়ে নিয়েছিল। সেদিন গাড়ি করে ফেরার পথে মৌসুমীর বাড়ির লোক একটা ছোট্ট পরিবর্তন তার মধ্যে লক্ষ্য করে। আর সেটা হলো মৌসুমী আগের তুলনায় অনেকটাই যেন সিরিয়াস হয়ে গেছে। অর্থাৎ সব সময় চুপচাপ থাকে, গম্ভীরভাবে জানলার দিকে তাকিয়ে থাকে, কিছুতেই কথা বলবে না, স্নান করবে না, খাবে না। আর যদি বা 3-4 দিন পরে খাবে তা সে স্বাভাবিক মানুষের মতো না। অর্থাৎ থালায় সবে ভাত দিয়েছে, তখনও তরকারি, মাছ
দেওয়া বাকি আছে, অথচ সে দু হাতে মুঠো মুঠো করে গপ গপ করে শুধু ভাত খেতে থাকবে। কয়েক মিনিটের মধ্যেই থালার ভাত সব শেষ, আবার ওকে ভাত দিতে হবে। এই ভাত খাওয়ার পর জোর করে জল দিলেও জল কিছুতেই খাবে না, আর মুখও ধোবে না, সারা মুখে গায়ে ভাত এঁটো লেগে থাকবে। সত্যি কথা বলতে গেলে একেবারে বিয়ের মুখে মেয়ের এই অবস্থা দেখে মৌসুমীর বাবা মা সত্যিই খুব চিন্তার মধ্যে পড়ে যায়। ওনাদের তো চিন্তায় রাতের ঘুম খাওয়া সব বন্ধ হওয়ার জোগাড়। এই মতো অবস্থায় ওনারা ডিসিশন নেন যে মেয়ের এই পরিবর্তনটা তিনি কাউকেই জানাবেন না, এবং মেয়ের শ্বশুরবাড়িতে তো মোটেই জানানো যাবে না। যেই কথা সেই কাজ। দেখতে দেখতে বিয়ের দিন এগিয়ে এলো এবং যথারীতি ভালোভাবে বিয়েটা হয়েও গেল। দারুণ জাঁকজমকভাবে পুরো গ্রাম সদ্য নিমন্ত্রণ করলেন হালদার বাবুরা। সকলকে পেট পুড়ে খাবারও খাওয়ালেন এবং সকলের কাছে নতুন বৌমার জন্য শুভ কামনা ও আশীর্বাদ চেয়ে নিলেন। কিন্তু অদৃষ্টের কি নির্মম পরিহাস! যতই হালদার বাবুরা মন খুলে খরচা করেন, সমস্যা তো তার ঘরেই ঢুকে রয়েছে। অবশেষে বিয়ে সম্পন্ন হলো এবং দেখতে দেখতে 7টা দিন কেটেও গেল। কিন্তু বিয়ের 8ম দিনের মাথায় ঘটে যায় এক মহা বিপত্তি। দীর্ঘদিন গ্রামের চিরাচরিত এক নিয়ম অনুযায়ী নব দম্পতিকে অষ্টমঙ্গলার দিনে সকাল সকাল স্নান সেরে বনবিবি তলায় প্রতিষ্ঠিত ঘটে জল ঢেলে তারপর সেই বট অশ্বত্থকে জল দিতে হয় এবং নিমন্ত্রণ করে আসতে হয়। তো যথারীতি মৌসুমীও সকাল সকাল স্নান সেরে বনবিবি তলায় যায় এবং যা যা করণীয় সবই কিন্তু করে। কিন্তু বিপত্তি ঘটে কিছুক্ষণের মধ্যেই। যখন মৌসুমী ও বিকাশ গাড়িতে বসতে যাবে, ঠিক সেই সময় মৌসুমী গম্ভীর গলায় বলে ওঠে, কি রে, ভাত দে আমাকে, আমার অনেক ভাত লাগবে, অনেক ভাত খাবো আমি, ভাত দে বলছি। বিকাশের মা তখন বলে ওঠে, বৌমা, আজকে তো উপোস থাকতে হয়, তাহলে তুমি এক কাজ করো, তোমার বাপের বাড়িতে গিয়ে উপোস ভেঙেই তুমি ভাতটা খেও, কেমন? ব্যাস, হঠাৎ করেই মৌসুমী গাড়ি থেকে নেমে যায় আর রান্নাঘরে ঢুকে ভাতের হাঁড়িতে এক কামড় বসিয়ে হামাগুড়ি দিতে দিতে বাইরে বেরিয়ে সোজা আমবাগানের দিকে চলে যায়। দিনের বেলায় এই রকম এক বিভৎস কাণ্ড দেখে গ্রাম শুদ্ধ লোক, বাড়ির লোকজন সবাই একেবারে হতবাক হয়ে যায়। এতটাই স্পিডে বাদর বা হনুমানের মতো 4 পায়ে দৌড়ে মৌসুমী বেরিয়ে গেল ঘর থেকে। পিছনে ধর ধর করে ধাওয়া দিয়েও কিন্তু ধরা গেল না। সবাই মিলে দৌড়ে আমবাগানে গেলেও মৌসুমীর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। হঠাৎ করেই সেই বয়স্ক লোকটা হন্তদন্ত করে এগিয়ে আসছিল বনবিবিতলার রাস্তার কাছ থেকে। উনি তখন বলে উঠলেন, এখানে কি খোঁজেন সুধীর বাবু? সে মানুষ তো বটের মগ ডালে হাড়ি কামড়ে বসে আছে। বলেছিলাম না যেও না, তা মোটে শুনলো না। এবার বোঝো ঠেলা, কত ধানে কত চাল। এবার দৌড়াদৌড়ি করে সবাই মিলে বনবিবি তলার দিকে এগিয়ে গেল এবং দেখা গেল সত্যিই তাই। হাড়ি মুখে করে মৌসুমী একেবারে গাছের মগ ডালে বসে আছে। উফ, কি বিভৎস কাণ্ড! দেখতে দেখতেই ভিড়ে ভিড় হয়ে গেল পুরো গাছতলাটা। অনেকবার নিচে নামার জন্য অনুরোধ করলেও কিছুতেই সে নামতে নারাজ, শুধু গর্জন করে আর যেন মনে হচ্ছে রাগে ফুঁসছে। অবশেষে তড়িঘড়ি করে স্থানীয় এক তান্ত্রিককে ডাকা হয় এবং সে পরিস্থিতি দেখে না করেই চলে যেতে চাইছিলেন। কিন্তু হালদারবাবু ভালো মানুষ, বহু মানুষকে উপকার করেছেন তিনি এই জীবনে, তাই শেষ পর্যন্ত তান্ত্রিক রাজি হলেন, তবে একটা শর্তে। আর সেটা হলো, যখনই মৌসুমী শরীর থেকে বিদেহী আত্মাটা চলে যাবে তখন আর ওকে গাছ থেকে নামানো যাবে না। ও হয়তো অজ্ঞান হয়ে যেতে পারে অথবা নিচে পড়ে যেতে পারে, আর সেটা যদি হয় আমি কিন্তু তার জন্য দায় নেব না। যথারীতি তান্ত্রিকের কথার ওপর
পুরো গাছের চারিদিকে জাল বিছিয়ে প্রচুর মানুষ গাছটিকে ঘিরে দাঁড়িয়ে পড়লেন এবং যথারীতি তান্ত্রিক মন্ত্র উচ্চারণ করে গাছের চারিদিকে জল ছেটাতেই প্রথমেই ভাতের হাঁড়িটা ওপর থেকে নিচে জালের মধ্যে পড়ে ও আশেপাশে পুরো হাঁড়ির ভাতগুলো ছড়িয়ে ছিটিয়ে পড়ে চারিদিকে। কিছুক্ষণের মধ্যে মৌসুমীও অজ্ঞান হয়ে গাছের ডালে বাড়ি খেতে খেতে নিচে পাতা জালের মধ্যে এসে পড়েন। সঙ্গে সঙ্গে তান্ত্রিক তার যথাযথ সুরক্ষার ব্যবস্থা করেন যাতে তার আর কখনো এই রকম ঘটনা না ঘটে এবং কিছুদিনের মধ্যেই মৌসুমী সুস্থ হয়ে ওঠে এবং তার সাথে ওই বনবিবি মন্দিরের গাছের তলায় এখন সবার অবাধ বিচরণ এবং পুকুরেও আর আগের মতন প্রত্যেক বছর কেউ মারা যায় না। আজ এত বছর পরেও যদি কোনো দুষ্টু বাচ্চা মা বাবাকে খুব জ্বালাতন করে, কথা না শোনে, আজও অপূর্বনগরের মায়েরা বাচ্চাদেরকে বলে ওঠে, কি রে আয় খেয়ে নে। খাওয়ার সময় নাটক করা কি একটা হ্যাবিট হয়ে গেল নাকি? দুপুরে ভাত ফেলতে হয়েছে কিন্তু এখনো যদি ভাত ফেলতে হয় তাহলে কিন্তু বনবিবি তলায় গাছের সাথে তোকে বেঁধে রেখে আসবো বলে দিলাম। বন্ধুরা, আজকের গল্পের লেখক আমি অলোক চক্রবর্তী ও আজকের গল্পে মৌসুমী ও মৌসুমীর শাশুড়ি মায়ের চরিত্রে কণ্ঠ দিয়েছেন স্নিগ্ধা চক্রবর্তী ও বয়স্ক লোকের ভূমিকায় কণ্ঠ দিয়েছি আমি অলোক চক্রবর্তী। বন্ধুরা, আজকের গল্পটি তাহলে এখানেই শেষ করলাম। আশা করছি গল্পটি আপনাদের ভীষণ ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক ও কমেন্ট করবেন ও শেয়ার করবেন। তবে যদি চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। তাহলে বন্ধুরা, আজকে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে আগামী শুক্রবার ও রবিবার ঠিক সন্ধ্যে 6টায়। ধন্যবাদ, শুভরাত্রি।